Hello everyone, welcome to my channel and a very good morning to all. আমি হৈমন্তিকা দাস বর্তমানে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত এবং আমার এই চ্যানেল মারফত আমি তোমাদের সাথে রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্সের ডিসকাশনটা করছি। তারই আজকে কন্টিনিউয়েশন। আজকে এপ্রিল মাসের 3 তারিখ এবং আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট ঘটনা নিউজ এবং এডিটোরিয়াল এসছে, যেখান থেকে আমরা শুধু পরীক্ষার পার্সপেক্টিভে না, আমাদের কিন্তু অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল নলেজ যদি আমরা ধরি সেই জায়গাটাও কিন্তু আমরা সমৃদ্ধ হব। তো আমার সাথে আজকে থেকো থ্রু আউট। আমরা আজকে হিন্দুর বেশ কিছু এডিটোরিয়াল পড়বো, আনন্দবাজার নিউজ পেপারের কিছু এডিটোরিয়াল পড়বো, কী কী ইম্পর্টেন্ট ঘটনাবলী আমাদের চারপাশে হয়েছে সেই জায়গাটা আমাদের দেখার প্রয়োজনীয়তা আছে। সো উইথ দিস নোটস লেটস স্টার্ট টুডেজ কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশন। দেখো, প্রথম যে ভেরি ইম্পর্টেন্ট নিউজ তোমরা হয়তো অনেকেই শুনে নিয়েছো, কাল লোকসভায় ওয়াকআপ বিল পাস হয়েছে আফটার এ ভেরি লং ডিবেট, এবং সেই জায়গায় দেখো মধ্যরাত পেরিয়ে লোকসভায় পাস হলো ওয়াকআপ বিল। দিস ইজ দ্য নিউজ পাবলিশড ইন বোথ বেঙ্গলি অ্যান্ড দ্য ইংলিশ নিউজ পেপার। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেখতে হবে যে ওয়াকআপ বিলে কি এত কেন ডিবেট হচ্ছে, হোয়াট ইজ দ্য ইস্যুস অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ওয়াকআপ বোর্ড, এবং যেটা নিয়ে কথা হচ্ছে। তো প্রথমত আমাদের সেই জায়গাটা দেখার আগে আমাদের দেখতে হবে ওয়াকআফ কি এবং সেটাকে কিভাবে সেটা ওয়ার্ক করে। প্রথমত দেখো, ওয়াকআফ এমন একটা জায়গা, ইট ইজ এ কাইন্ড অফ ফান্ড, ঠিক? এবং সেখানে কিন্তু ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান, মানে সেখানে কিন্তু শুধু যে মুসলিমরাই টাকা দিতে পারবে তা না, ওয়াকআফে কিন্তু এনি পারসন ডোনেটস টু দ্য ওয়াকআফ। মেনলি এখানে যে জায়গাটায় মানুষ ডোনেশন করে সেটা হচ্ছে ল্যান্ড প্রপার্টি ডোনেট করে, টাকাও দিতে পারে, বাট এখানে মেনলি ল্যান্ডের জায়গাটায় বিশাল অঙ্কের একটা জায়গা দাঁড়িয়ে গেছে। তো মানুষ, সাপোজ একটি মানুষ তার ল্যান্ডকে বলল দিস ইজ দ্য ল্যান্ড যেটা আমি ওয়াকআফ বোর্ডে দেবো বা ওয়াকআফের আন্ডারে দেব, এবং এই ল্যান্ড থেকে সেই ওয়াকআফ কিন্তু সেটাকে রেগুলেট করবে এবং ফর দ্য চ্যারিটেবল পারপাসে সেটাকে ইউজ করবে। চ্যারিটেবল পারপাসে ইউজ করা যে জায়গাটা সেটা কিন্তু অনলি কি কাজে সেই ল্যান্ড বা সেই যে সম্পত্তিটি ব্যক্তিটি দান করেছেন সেটাকে ইউজ করা যাবে, সেটা কিন্তু রিলিজিয়াস পারপাস হবে এবং হোলি চ্যারিটেবল পারপাস হবে, অর্থাৎ দান ক্রিয়া এই ধরনের কাজে ফর দ্য গ্রেটার হেলথ বা গ্রেটার বেনিফিট টু দ্য সোসাইটি ইউজ হবে, এবং সেখানে কিন্তু ইসলামিক ল কিন্তু সেটাকে গভর্ন করবে। দিস ইজ দ্য বেসিক থিং। এবার দেখো, এই যে টাকা বা এই যে ল্যান্ড একটি ব্যক্তি দান করবে ওয়াকআফকে, সেটা কি করবে? ডোনেশনস আর দেন ইনভেস্টেড ইন দ্য সারিয়া কমপ্লায়েন্ট ইনভেস্টমেন্ট, ঠিক? অর্থাৎ সেটাকে ইনভেস্ট করা হবে যদি মানিটারি জায়গায় দেখা যায়, এবং কোনো একটি ব্যক্তি যদি টাকাও ইনভেস্ট করে সেখানে ওয়াকআফ সেই টাকাটাকে ইনভেস্ট করে যে প্রফিট পাবে অন অ্যান অ্যাভারেজ 7% রিটার্নও ব্যক্তিটিকে দেওয়া হবে, এবং দ্য প্রফিটস আর দেন ইউজড ইন দ্য চ্যারিটেবল পারপাসেস। অর্থাৎ এই টাকাটার যে চ্যারিটেবল পারপাসে কিন্তু ইউজ হবে, রিলিজিয়াস পারপাসে ইউজ হবে, কীরকম? সাচ অ্যাজ হেলথ, এডুকেশন, লাইভলিহুড, অরফ্যান্স, এমার্জেন্সি, এই ধরনের পারপাসে কিন্তু ওই টাকাটা ইউজ হবে, এবং এ পার্ট অফ দ্য প্রফিট কিন্তু রিইনভেস্টমেন্ট করা হবে, এবং এইভাবেই ল্যান্ডটা কিন্তু বা ল্যান্ড বা ওই যে টাকাটা ওয়াকআফ বোর্ডের কাছে আছে সেটাকে ইউজ করা হবে। এবার কেন এই ওয়াকআফ বিল আনা হয়েছে? বর্তমানে দেখা যাচ্ছে ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট আমরা যদি দেখি, টোটাল রেল এবং সেকেন্ড যদি আমরা ধরে নিই আর্মি, এই দুটো রেল এবং আর্মির আন্ডারে যে পরিমাণ ল্যান্ড বা যে পরিমাণ সম্পত্তি আছে, তৃতীয় নম্বরে সম্পত্তি আছে এই ওয়াকআফ সংস্থার কাছে। অর্থাৎ মুসলিমদের যে ওয়াকআফ রিলিজিয়াস যে অ্যামালগেশন, সেই ওয়াকআফের আন্ডারে কিন্তু দেখা যাচ্ছে থার্ড হাইয়েস্ট প্রপার্টি আছে, এবং এখানে বলা হয়েছে যে বিভিন্ন ইস্যুস আসছে সেইখানে টু ব্রিং দ্য ট্রান্সপারেন্সি, accountability in the ওয়াকআফ ম্যানেজমেন্ট, এই বিলটা আনা হয়েছে এবং এই বিলটা কালকে ফাইনালি পাস করানো হয়েছে। বাট দ্য ইস্যুস কী কী আছে? ট্র্যাডিশনালি দেখো, এই যে ওয়াকআফ প্রপার্টিটা আছে আমাদের এটা বুঝতে হবে এটা কিভাবে ম্যানেজ হয়, ঠিক? এই যে ওয়াকআফ প্রপার্টিটা মেইনলি ইসলামিক ল দ্বারা ম্যানেজ হয়, এর গভর্নিং যে লটা সেটা হচ্ছে ইসলামিক ল, এবং এই যে ওয়াকআফ বোর্ডের প্রপার্টি আছে সেই প্রপার্টির অন্য কোনো চ্যারিটেবল পারপাসের বাইরে কোনো ইউজ, আদার ইউজ, এবং যদি এই প্রপার্টিকে আমরা সেল করতে চাই, দিস ইজ কমপ্লিটলি প্রহিবিটেড। একজন ব্যক্তির যে প্রপার্টি ওয়াকআফ বোর্ডের আন্ডারে আছে সেই
যে প্রপার্টি সেটাকে সেল করা যাবে না এবং চ্যারিটেবল পারপাস ছাড়াও অন্য কোনো পারপাসে এই প্রপার্টিকে ইউজ করা যাবে না। এবং এই পুরো জিনিসটাকে রেগুলেশনের জন্য একটা ওয়াকফ বোর্ড তৈরি করা হয়েছে এবং এই ওয়াকফ বোর্ডের যে মেন তাকে বলা হয় হচ্ছে মুতাওয়ালি। ঠিক, এই মুতাওয়ালি কিন্তু হোল এই যে প্রপার্টির অ্যাডমিনিস্ট্রেটর এবং তিনি কিন্তু এই পুরো প্রপার্টিকে লুক আফটার করবেন বা টেক কেয়ার করবেন। দিস ইজ দ্য অল অ্যাবাউট দ্য ওয়াকফ প্রপার্টি। এবার এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে এই যে বিলটা আনা হয়েছে সেই বিলে কিন্তু বলা হয়েছে যে ওয়াকফ বোর্ডের বদলে এই যে এন্টায়ার প্রপার্টিটা যেটা ওয়াকফ এর কাছে আছে সেই যে ট্রান্সফার অফ দ্য গভর্নেন্স এটাকে কে মেনটেন করবে সেটাকে কিন্তু চেঞ্জ করে দেয়া হোক ওয়াকফ বোর্ড থেকে স্টেট গভর্নমেন্টের কাছে। সো দিস ইজ দ্য পয়েন্ট অফ ডিবেট যে যারা মুসলিম কমিউনিটি আছে বা যারা অপোজিশন পার্টি আছে তারা বলছে যে ওয়াকফ বোর্ডের প্রপার্টি যদি স্টেট গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশনে নিয়ে চলে আসা যায় তাহলে কিন্তু এই জিনিসটা অন্যান্য রিলিজিয়াস যে সমস্ত ট্রাস্ট আছে সেটা হিন্দু হতে পারে, শিখ হতে পারে, খ্রিশ্চান হতে পারে, তাদেরও যে গভর্নেন্সটা সেটাও কিন্তু বোর্ড কোনো স্পেসিফিক রিলিজিয়াস বোর্ডের কাছে না দিয়ে স্টেট গভর্নমেন্ট বা গভর্নমেন্টের কাছে দিয়ে দেওয়া উচিত। আরও একটি জায়গার ওপর কথা বলা হয়েছে যে এই জায়গায় যদি কোনো ধরো প্রপার্টি রিলেটেড ডিসপুট আছে ওয়াকফ বোর্ডে তাহলে সেখানে দেখা যেত টিল দ্য ডেট একটা ওয়াকফ ট্রাইব্যুনালস থাকতো। এই ট্রাইব্যুনালসকেও রিপ্লেস করে বলা হয়েছে ফ্রম দ্য টাইম যদি কোনো ডিসপুট আসে দ্যাট উইল বি সেটেলড ইন দ্য হাইকোর্ট, অর্থাৎ কমন জুরিসডিকশনের আন্ডারে এই জিনিসটাকে আনা কথা বিলে বলা হয়েছে। তো এই পুরো জায়গাটাকে নিয়ে ডিসপুট তৈরি হয়েছে এবং বিরোধীরা কিন্তু তাদের যে অবজেকশন সেটাকে দাঁড় করিয়েছে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা কিন্তু এমন অনেক রিপোর্টস আসছে এবং অনেক এভিডেন্স সরকারি পক্ষ থেকে দেখানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে ল্যান্ড যদি দেখা যায় সেটা কিন্তু প্রপারলি ভেরিফাই হচ্ছে না এবং সেটা ভেরিফাই প্রপারলি না হয়েই ওয়াকফ বোর্ডের আন্ডারে দিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের অনেক ডিসপুট দেখা যাচ্ছে। দ্যাটস ওয়াই প্রপার্টি ভেরিফিকেশন কিন্তু সরকারি পক্ষ থেকে করাতে হবে যে এই প্রপার্টির কী ব্যাকগ্রাউন্ডস আছে, কী এর লিগাল গ্রাউন্ডস আছে। প্রপার্টি ভেরিফিকেশন ইজ এসেনশিয়াল, আদারওয়াইজ প্রচুর প্রপার্টিকে বেনামে ওয়াকফ বোর্ডের আন্ডারে করে দেওয়া হচ্ছে এমনটি সরকারের মতামত এবং সেখান থেকে দাঁড়িয়ে বলা হচ্ছে প্রপার্টি ভেরিফিকেশন অবশ্যই করতে হবে এবং প্রপার্টি ভেরিফিকেশন করার জন্য ইনিশিয়ালি বলা হয়েছিল ডিস্ট্রিক্ট কালেক্টর অর্থাৎ ডিএমকে এই চার্জ দেওয়া হবে, কিন্তু সেখানেও অপোজিশন আসে যে ডিস্ট্রিক্ট কালেক্টর তো একজন সরকারি আমলা, তিনি যদি প্রপার্টি ভেরিফিকেশন করে তাহলে সেখানে ট্রান্সপারেন্সিও একটা কোয়েশ্চেন আসবে। তারপরে সরকারি জায়গা থেকে বলা হয় একটি ইন্ডিপেন্ডেন্ট বডিকেও রেজ করা হবে যিনি কিন্তু এই প্রপার্টি ভেরিফিকেশন করবেন, আদৌ প্রপার্টির কী ব্যাকগ্রাউন্ড, কোন জায়গায় কার প্রপার্টি সেটা চেক করবেন, শিলমোহর দেবেন এবং তারপরেই এই প্রপার্টিকে একটা ওয়াকফের আন্ডারে ট্রান্সফার করা যাবে। সো দিস ইজ দ্য থিং। এইখান থেকে কিন্তু মেনলি যে জায়গাটা সমস্যা হচ্ছে মানে গভর্নমেন্ট লাস্ট যে বিলটা অ্যাক্ট হলো সেখানে কি কি বলা হয়েছে দেখো। সেখানে ফার্স্ট অফ অল যেটা বলা হয়েছে যে ওয়াকফ বোর্ডে কিন্তু শুধু মুসলিম নয়, নন মুসলিমরাও থাকবে অ্যাজ এ মেম্বার, মুসলিমরাও এন্টাইটেল টু জয়েন এবং অ্যাজ এ মেম্বার। এবং এই যে আমি মুতাওয়ালির কথা বললাম যিনি কিন্তু ওয়াকফ বোর্ডের হেড হবেন বা মেন যে চিফ অফ দ্য ওয়াকফ বোর্ড হবেন, চিফ হেড হবেন, তিনি কিন্তু অলওয়েজ মুসলিমই থাকবেন। সেইটা কিন্তু কোনো নন মুসলিম পোস্ট দ্বারা ফিল আপ করা হবে না, কিন্তু এই যে মুতাওয়ালির যে পোস্টটা সেটা কিন্তু মুসলিমরাই থাকবে এমনটাই বিলে বলা হয়েছে। এবং আমরা যদি এই যে কনটেক্সটটা একবার দেখে নিই, এখানে দেখো অলরেডি লেখা হয়েছে, এক মিনিট, যে এই যে ওয়াকফ যে অ্যামেন্ডমেন্ট বিল এটাকে রিনেম করে পাস করানো হয়েছে অ্যাজ উম্মিদ। এইভাবে মনে রাখবে, এটা কোয়েশ্চেন দিতে পারে কি, ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট বিল। ঠিক,
এই জায়গাটা একবার পড়ে রাখার দরকার। দেখো বাংলা নিউজ পেপারে বলা হয়েছে ওয়াকফ কাউন্সিল ও বোর্ডে মুসলিম অমুসলিমদেরও অন্তর্ভুক্ত করা হবে, এরা কোনো ধর্মীয় কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকবে না, শুধু প্রশাসনিক দিকটা দেখবে। এবং বিরোধী পক্ষ কি বলেছে, ওয়াকফ বিল মুসলিমদের কোণঠাসা করার অস্ত্র, তাদের ব্যক্তিগত আইন এবং সম্পত্তি হরণ করার চেষ্টা। হোয়াট এভার মে বি দ্য অ্যালিগেশনস অলওয়েজ থাকবে, আমাদের কিন্তু ফ্যাকচুয়াল জায়গাটা পড়তে হবে যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল নিউজ অ্যান্ড হোয়াই দিস কাইন্ড অফ বিল ইজ গ্যাদারিং দ্য পাবলিক অ্যাটেনশন, এবং সেইখান থেকে কেন চর্চার জায়গায় আসছে। নেক্সট আমরা এই নিউজ আর্টিকেলটা পড়ব। এর আগে আমরা বেঙ্গলি যে জায়গাটা, এক মিনিট, হ্যাঁ, বেঙ্গলি এডিটোরিয়াল অ্যানালিস্টটা একবার দেখে নেব, দেন উই শিফট টু দ্য হিন্দু। এখানে এবং হিন্দুতে আজকে বেশ কিছু ভালো ভালো এডিটোরিয়াল আছে। আমরা যদি দেখি উন্নয়নের দোহাই দিয়ে, এটি একটি মানে রাজনৈতিক খবর, এটা আমরা পড়বো না। শ্রমজীবী মূল শক্তি, এটা আমরা একটু নিজেদের মতো করে পড়ে নেব। আমরা এই তিনটে আর্টিকেলকে একটুখানি ডিসকাশন করব। প্রথমত শিক্ষার স্বাতন্ত্র্য, এই জায়গাটা যে বিষয় নিয়ে লেখা হয়েছে সেটা প্রথমত আর্টিকেল 15 সাবক্লজ 5-এর ওপর লেখা হয়েছে। আর্টিকেল 15 সাবক্লজ 5 কি বলা হয়েছে, রিজার্ভেশন ইন দ্য প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউট। ঠিক, আমরা যদি এটা পড়ে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এখানটাতে যদি আমরা লিখি আর্টিকেল 15 সাবক্লজ 5, এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু এডুকেশনাল ইনস্টিটিউট এবং সেখানে মেনলি এটা প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউটে সোশ্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড সেকশনের রিজার্ভেশনের কথা বলা হয়েছে। তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এডিটোরিয়ালটা পড়বো, লেখক কি বলতে চেয়েছে আমরা দেখব। দেখো, দলিত, জনজাতি এবং অন্যান্য যারা পিছিয়ে থাকা শ্রেণী, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, এটা দেখো হায়ার এডুকেশনাল ইনস্টিটিউটে সংরক্ষণের একটা দাবি কিন্তু বারংবার উঠেছে। বিভিন্ন সংস্থা থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে বেসরকারি যে সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়, অর্থাৎ হায়ার যে এডুকেশনাল ইনস্টিটিউট, এখানে কিন্তু স্কুলের কথা বলা হচ্ছে না, কলেজ, ইউনিভার্সিটি এবং যেটা প্রাইভেট রান, সেই সমস্ত জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যেহেতু এখানের ফিস, প্রাইভেট যে হায়ার এডুকেশন স্কুল কলেজে প্রচুর ফিস থাকে। আমরা জানি একটি সরকারি জায়গা থেকে, সরকারি কলেজ থেকে সাপোজ আমরা MBBS পাস করছি বা ডাক্তারি পড়ছি, তার যা খরচ, অন দি কন্ট্রারি আমরা যদি একটি প্রাইভেট কোনো হসপিটাল থেকে আমরা ডাক্তারি পড়তে চাই, তার খরচ কিন্তু আকাশ ছোঁয়া। আচ্ছা, সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই আকাশ ছোঁয়া খরচ দেওয়ার সামর্থ্য হয়তো সোশ্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড যারা স্টুডেন্ট তাদের নেই, অর্থাৎ যার ফলে সমীক্ষা দেখাচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি এবং কলেজে তপশিলি জাতি, জনজাতি, ওবিসিদের সংখ্যা কিন্তু অত্যন্ত নগণ্য। কিন্তু সংবিধানের 15(5) ধারা অনুযায়ী যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের ব্যবস্থা করতে পারে সরকার। তাই একটি কমিটির সুপারিশ কেন্দ্র আইন করে বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও জাতিভিত্তিক সংরক্ষণ চালু করুক। আশা করি তোমরা কনটেক্সটটা বুঝতে পেরেছো। অর্থাৎ এই কমিটি বলতে চাইছে বা এই লেখনীতে লেখক বলতে চাইছেন যে এখন দিস ইজ দ্য হাই টাইম টু প্রোভাইড দ্য রিজার্ভেশন ফর দ্য স্টুডেন্টস হু আর এডুকেশনালি ব্যাকওয়ার্ড, হু আর সোশ্যালি ব্যাকওয়ার্ড। ঠিক তাদের জন্য কিন্তু আমরা উই নিড টু প্রোভাইড দ্য রিজার্ভেশন ইন দ্য হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট অ্যাজ পার দ্য রেকমেন্ডেশন প্রেজেন্ট ইন দ্য আর্টিকেল 15 সাবক্লজ 5। এখানে বলা হয়েছে যে দেখো, বিরোধী পক্ষের তরফ থেকে বলা হয়েছে যে সংবিধান সংশোধন করে মানে অ্যামেন্ডমেন্ট করে 15(5) ধারা প্রণয়ন শীর্ষ আদালত বৈধ বলেও ঘোষণা করেছে। এবং অপর একটি মামলায় সুপ্রিম কোর্ট এই মতামতই প্রকাশ করেছিলেন যে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আসন সংরক্ষণের বিষয়টি যথাসময়ে নির্ধারিত করা হবে। কিন্তু আজও সেই জায়গাটায় কিন্তু দেখা গেছে যে সরকারি যে আইন সেটা প্রণয়ন করা হয়নি, এবং সেই ধারা অনুযায়ী 2006 সালে আইন করে কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেই সংরক্ষণ চালু করেছিল সেই সময়ের সরকার। কিন্তু বেসরকারি স্কুলগুলো বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে এই রিজার্ভেশন পলিসি ওবিসি, এসসি, এসটিদের জন্য চালু করা হবে সেই বিষয়ে প্রপার কোনো এখনো আইন নেই, অলদো সংবিধানের ধারায় এটি করতে বলা হয়েছে। এরপর বলা হয়েছে সম্ভবত এই শুভবুদ্ধির কারণ যে সরকারি ক্ষমতার সীমা মানতেও সরকার দায়বদ্ধ।
এই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হয়েছে যে গণতান্ত্রিক ব্যবস্থা ভারসাম্য এতে নষ্ট হচ্ছে এবং সরকারি প্রতিষ্ঠানের পরিধির বাইরে যে বিশাল পরিসর তা চলে তার নিজস্ব নিয়মে। অর্থাৎ বলা হচ্ছে সরকারি স্কুল, সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ এগুলোর বাইরেও যে বিশাল আওতায় এখন বর্তমানে প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউট এবং বেসরকারিকরণ হয়েছে, তাদের কিন্তু নিয়ন্ত্রণের দায় বর্তায় সরকারেরই ওপর। এমতো জায়গায় বলা হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানগুলির একটি প্রধান বৈশিষ্ট্য হলো তাদের স্বাতন্ত্র্য, অর্থাৎ তারা ইন্ডিপেন্ডেন্ট। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলি স্বাতন্ত্র্য থাকার জন্য সেগুলি শিল্পের চাহিদা এবং ছাত্রছাত্রীদের প্রত্যাশা মেটাতে পারছে। পাঠ্যক্রম, মূল্যায়ন নীতি এবং পাঠদানের বিধিকে সক্রিয়তার মতোই ছাত্রছাত্রীদের ভর্তির বিষয়ে নিজস্ব সত্ত্ব তৈরি এই স্বাতন্ত্রতার একমাত্র মাত্রা। অর্থাৎ বলা হয়েছে যে এখানে যেহেতু সরকারি কোনো রেগুলেশন নেই, তাই বেসরকারিরা একদিকে যেমন সত্যিকারের সরকারি প্রতিষ্ঠানের কম্প্যারিজনে শিক্ষার মাপদণ্ড অনেক বেশি রাখছে, অনেক কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করছে, কিন্তু সেখানে যেহেতু সরকারি গভর্নেন্স নেই, তাই ভর্তি প্রক্রিয়া, কত টাকা লাগবে, কত ফিস লাগবে, সেটাও অবশ্যই তাদের দ্বারা নির্ধারিত হচ্ছে। এবং বলা হচ্ছে এই জায়গাটাতেই কিন্তু যারা সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রী তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। যুক্তরাষ্ট্রীয় যদি ব্যবস্থা হয়, আমরা জানি আমাদের ফেডারেল কান্ট্রি, রাজ্য সরকারের আন্ডারেও কিন্তু এডুকেশন এমন একটি জায়গা যেটা কিন্তু আমাদের আসে কিন্তু কনকারেন্ট লিস্টে, অর্থাৎ যেখানে বোথ সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট কিন্তু ল তৈরি করতে পারবে। ইট কামস আন্ডার দ্য কনকারেন্ট লিস্ট। এই ব্যাকগ্রাউন্ডগুলো না জানলে এই এডিটোরিয়ালগুলো বোঝা একটু কঠিন। তো সেইখানে বলা হচ্ছে কিছু রাজ্য সরকার কিন্তু এই ব্যবস্থা নিয়েছে, যেমন তামিলনাড়ুতে 2021 সালে আইন করা হয়েছে এবং অতি পশ্চাৎপদ অর্থাৎ এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড যারা সেকশন, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বেসরকারি কলেজ আর বিশ্ববিদ্যালয়ে আসন সংরক্ষণ করা হয়েছে। ভারতের অধিকাংশ আইন যখন তৈরি হয়েছিল তখন শুধু সেটি সরকারি ব্যবস্থাই ছিল তার প্রধান, অর্থাৎ সরকারি স্কুলগুলোর জন্য আইন আনা হয়েছিল, কিন্তু উচ্চশিক্ষায় বেসরকারি যে ক্ষেত্রটা আছে সেটাকে কিন্তু সরকারি জায়গায় সরকার সেই বিষয়ে কিন্তু কোনো নিয়ম আনেনি এবং বেসরকারি ক্ষেত্রে আসন পাওয়ার আশঙ্কাও ক্রমশ আসনের প্রয়োজনকে ছাড়িয়ে যাচ্ছে। অর্থাৎ বলা হচ্ছে বেসরকারি জায়গায় এত ফ্লরিশ হচ্ছে, সেই জায়গায় কিন্তু ইমিডিয়েট আমাদেরকে কিন্তু ল আনতে হবে। শিক্ষার সাম্য আনার অনেক উপায় রয়েছে, সংরক্ষণ একমাত্র উপায় নয়, সর্বাধিক কার্যকর উপায় কিনা সেও বিতর্ক হোক। অর্থাৎ বলা হচ্ছে যে এই এডুকেশনাল ইনস্টিটিউট, প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউটে লেখক বলছেন যে রিজার্ভেশন আনলে যে সমস্যার সমাধান হয়ে যাবে তা নয়, কিন্তু কিভাবে আমরা সমস্যা থেকে সমাধানের পথে নিয়ে যেতে পারি সেই বিষয়েও কিন্তু আলোচনা হওয়া দরকার। আশা করি এই এডিটোরিয়ালটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমি নেক্সট এডিটোরিয়ালে যাচ্ছি, সেটা হচ্ছে অশান্ত পড়োশির কথা হচ্ছে নেপাল। দেখো আমরা জানি নেপালে বহু দিন ধরে মোনার্কি ছিল, রাজতন্ত্র ছিল এবং বিগত কিছু দশক ধরে দেখা গেছে সেখানে কিন্তু একটি গণতান্ত্রিক বা যেটাকে বলা হয় মানুষের দ্বারা লিড বাই দ্য পিপল, সেই ধরনের একটি সরকার, ডেমোক্রেটিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সাম্প্রতিককালে মানুষ চাইছেন সেই ডেমোক্রেটিক সরকার তাদের জন্য প্রপার তাদের যে অ্যাসপিরেশন ছিল সেটাকে ফুলফিল করতে পারছে না এবং দে স্টার্ট ডিমান্ডিং ফর দ্য মোনার্কি এগেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হয়েছে অগ্নিগর্ভ নেপাল, রাজতন্ত্র ফেরানোর দাবিতে কিন্তু এই যে আমাদের ভারতের পড়োশী রাষ্ট্রতে কিন্তু আন্দোলন শুরু হয়েছে। কাঠমান্ডু সহ সংলগ্ন জায়গায় রাজা জ্ঞানেন্দ্রর সমর্থকরা কিন্তু পুলিশের সাথে সংঘর্ষ করছে এবং শতাধিক মানুষ আহত হয়েছে, মৃত্যু হয়েছে শতাধিক, এবং সেখানে দাঁড়িয়ে আন্দোলনকারীরা প্রাক্তন যে রাজা ছিলেন জ্ঞানেন্দ্রকে ফেরানোর দাবিতে রাস্তায় নেমেছে, সরকারি বাসভবন ভাঙচুর করছে। বর্তমানে নেপালের যে প্রধানমন্ত্রী আছেন তিনি হলেন কেপি শর্মা ওলি এবং বিরোধী দলনেতা প্রচণ্ডের বিরুদ্ধেও স্লোগান উঠেছে। অর্থাৎ এখানে কিন্তু তারা এজিটেশনস করছে এগেনস্ট দ্য অপোজিশন লিডার এবং এগেনস্ট দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ নেপাল কেপি শর্মা ওলির বিরুদ্ধে। এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো যে জায়গাটা বলা হচ্ছে লক্ষণীয়, প্রায় 2 দশক আগে ভারতের উত্তরের পড়োশী রাষ্ট্রতে ছিল রাজতন্ত্র। প্রায় 20 বছর আগে যদি আমরা দেখি তাহলে দেখব নেপালে ছিল রাজতন্ত্র এবং একটা রাজকীয় অভ্যুত্থানের পর 2001 সালে জ্ঞানেন্দ্র রাজা হলেও তার একনায়কতান্ত্রিক কার্যকলাপের জেরে 2006 সালে তাকে কিন্তু ক্ষমতাচ্যুত করা হয়। অর্থাৎ তিনি যে ডিক্টেটরশিপ চালাচ্ছিলেন সেটাই মানুষ বীতশ্রদ্ধ হয়ে তাকে ক্ষমতাচ্যুত করেছিলেন এবং 2008 সালে দাঁড়িয়ে সংবিধান সংশোধন করা হয় এবং 240 বছরের রাজতন্ত্রকে অবলুপ্ত করে নেপালে প্রতিষ্ঠিত করা হয়েছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এবং
এর ঠিক দেখা যাচ্ছে বছর 7 পরে নেপালে গৃহীত হয়েছিল নতুন ধর্ম নিরপেক্ষ সংবিধান, ঠিক। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আবার সেই জায়গাটায় কিন্তু মানুষ রেবেল করছে এবং সেখানে কিন্তু আবার রাজতন্ত্র চাইছে। তবে মানুষ যে স্থায়িত্ব এবং অর্থনৈতিক উন্নয়নের আশা করেছিল এই প্রজাতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্রের কাছ থেকে, সেই রাষ্ট্র কিন্তু তা ফিরিয়ে দিতে পারেনি। বস্তুত গত 17 বছরে সে দেশে 14 বার দেখা গেছে সরকার কিন্তু পরিবর্তন হয়েছে। এই সময়ে অর্থনীতির কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেনি, উল্টে মূল্যস্ফীতি এবং জনসাধারণের জীবন আরও দুর্বিষহ করে তুলেছে। পর্যাপ্ত কর্মসংস্থান না থাকার জন্য মানুষ বাধ্য হয়েছে বিদেশে পাড়ি দেওয়ার জন্য। অন্যদিকে প্রধানমন্ত্রী সহ দেশের নেতা সরকারি আধিকারিকরা দুর্নীতি এবং অবৈধ কার্যকলাপের জেরে কিন্তু রাজতন্ত্রকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হয়েছে যে অন্যদিকে রাজতন্ত্রকামীদের দমনে যদি বর্তমান সরকার অত্যধিক বল প্রয়োগ করে তবে তাদেরও যে একই পরিণতি হবে সেই আশঙ্কাও প্রবল। অর্থাৎ বলা হয়েছে যে পুরোপুরি যদি এখন মানুষের ওপর যে গণতান্ত্রিক যে সিস্টেম তারা যদি মানুষের ওপর অত্যধিক বল প্রয়োগ করে তাহলে কিন্তু দেখা যাবে মানুষ কিন্তু সেখানে আবার রাজতন্ত্রকে আনবে, জ্ঞানেন্দ্রকে চাইবে। এই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সুসম্পর্ক সেভাবে বজায় না থাকলেও ভারতের ক্ষেত্রে কূটনৈতিক স্বার্থে সেই প্রচেষ্টা অব্যাহত রাখা ছাড়া উপায় নেই দিল্লির কাছে। অর্থাৎ কেন, ইতিমধ্যে আমরা দেখছি ইন্ডিয়ার পড়োশি বা নেইবারিং কান্ট্রি বাংলাদেশে একটা রিলিজিয়াস প্রবলেম হয়েছে। এবার ইন্ডিয়ার একটি আরও পড়োশি দেশ যদি নেপালেও এই ধরনের কোনো সম্ভাবনা বা রাজনৈতিক টার্ময়েল দেখা যায়, সেটা কিন্তু আমাদের যে কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক যে ইন্টারেস্ট সেটাই কিন্তু প্রচণ্ডভাবে ব্যাঘাত দেবে। আমাদের ইন্টারনাল যে পিস সিকিউরিটি সেই জায়গাতেও কিন্তু একটা ভয়াবহ বিপদ আসতে পারে। এই জায়গাটাকে মাথায় রেখে দিল্লির এখন উচিত যে নেপালের সাথে দ্বিপাক্ষিক সুসম্পর্ক যদি নাও থাকে কিন্তু অ্যাটলিস্ট কোন ঘটনা নেপালের এমন কোনো ঘটনা যাতে ভারতকে ইম্প্যাক্ট না করে সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখা। তো এই ছিল আর্টিকেলটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো একটা ভালো আর্টিকেল, আমার মনে হচ্ছে ভালো বলতে একটু আনকমন আর্টিকেল, সেটা হচ্ছে রিফিউজি ক্রাইসিস, জলবায়ুর কারণে ঘর ছাড়া। খুব ইম্পর্টেন্ট। এটা পড়ার আগে আমি তোমাদের একটা ম্যাপ দেখাচ্ছি, দেখো, দিস ইজ দ্য ম্যাপ। আমরা যদি ওয়ার্ল্ড ম্যাপ দেখি, এখানে দেখবো অস্ট্রেলিয়া, দিস ইজ দ্য নিউজিল্যান্ড, এবং এই যে হচ্ছে প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশিয়ান। ঠিক আছে, আমরা তাহলে 3টে জিনিস দেখলাম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং প্যাসিফিক ওশিয়ান। এবার আমরা ম্যাপটা দেখব। দেখো, প্যাসিফিক ওশিয়ানের ওই সাইডে আছে ইউনাইটেড স্টেট, এখানে অস্ট্রেলিয়া, নিচে আছে নিউজিল্যান্ড, এবং এইখানে একটি শহর বা একটি দেশ আছে, তার নাম হচ্ছে কিরিবাটি, বা আমরা ইংলিশে বলি কিরিবাস। সো দিস ইজ দ্য কিরিবাস, এবং এটা একটি কিন্তু আইল্যান্ড কান্ট্রি, সমুদ্রের ওপর প্যাসিফিক ওশিয়ানের ওপর অবস্থিত আইল্যান্ড, যেখানে কিন্তু দেখা যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের ইম্প্যাক্ট পড়ছে, জলস্তর বাড়ছে, এবং এর যে ল্যান্ড এরিয়া যেটা মেন ল্যান্ড সেটা কিন্তু আস্তে আস্তে সমুদ্রের তলায় চলে যাচ্ছে, এবং মানুষ, কিরিবাসের মানুষ কিন্তু ক্লাইমেট রিফিউজি অর্থাৎ জলবায়ু পরিবর্তনের জন্য তাদের দেশ ডুবে যাচ্ছে, এবং তারা কিন্তু রিফিউজি হয়ে বিভিন্ন দেশে চলে যেতে চাইছেন। এই কনটেক্সটটা বুঝে আমরা যদি এবার এডিটোরিয়ালটা পড়ি, উই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অর হোয়াট ইজ রিটেন ইন দ্য নিউজ এডিটোরিয়াল। দেখো, মধ্য প্রশান্ত মহাসাগরের ছবির মতো একটি দ্বীপ রাষ্ট্র অর্থাৎ একটি আইল্যান্ড নেশন হচ্ছে কিরিবাটি বা কিরিবাস। সেখানের একটি বাসিন্দা কিন্তু তিনি নিউজিল্যান্ডে জলবায়ু শরণার্থী হিসাবে চলে যেতে চাইছিলেন, এবং কিরিবাস এমন একটি আইল্যান্ড যেটি কিন্তু আমরা দেখব উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই যে আমাদের যদি গ্লোব তো আমাদের পৃথিবীর 4টে, নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট গ্লোব, প্রত্যেকটা গ্লোবের গোলার্ধকেই কিন্তু ছুঁয়ে থাকে এই একটি কান্ট্রি। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট বা স্ট্র্যাটেজিকের জন্য ইম্পর্টেন্ট। এখানকার যারা অধিবাসীরা তারা জলমগ্ন হওয়ার আশঙ্কায় দিন দিন বাড়ছে সমুদ্রস্থলের স্ফীতির কারণে, অর্থাৎ তারা ভাবছেন তাদের কি যে বসস্থান সেটা কিন্তু জলমগ্ন হয়ে যাবে। এই জায়গায় দাঁড়িয়ে 2015 সালে তার আবেদন প্রত্যাখ্যাত হলে তিনি কিন্তু রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিটির কাছে নিউজিল্যান্ডের সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন। অর্থাৎ সেই ব্যক্তিটি প্রথমত নিউজিল্যান্ডে মুভ করতে চেয়েছিল কিরিবাস থেকে, কিন্তু নিউজিল্যান্ড গভর্নমেন্ট রিফিউজ করেছিলেন তাকে ক্লাইমেট রিফিউজি হিসেবে মানার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু ইউনাইটেড নেশনসের যে হিউম্যান রাইটস কমিশন সেখানে আবেদন জানান, এবং সেই আবেদনের বিরুদ্ধে কিন্তু তিনি চাইছিলেন যে রিফিউজি হয়ে তিনি নিউজিল্যান্ডে যাতে শিফট করেন।
2020 সালে সেই জায়গায় রায় আসে এবং তার যে অভিযোগ সেটি মান্যতা পায়, কিন্তু নিউজিল্যান্ডের নাগরিকত্ব তার অধরাই থেকে যায়। অর্থাৎ ইউনাইটেড নেশন মানেন যে হি ওয়াজ এ ক্লাইমেট রিফিউজি, বাট তিনি কিন্তু নিউজিল্যান্ডের নাগরিকত্ব পাননি। এই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে যে এই ধরনের একটি ঘটনা কিন্তু পৃথক ঘটনা নয়। গবেষণা বলছে 2050 সালে গোটা দুনিয়ায় ক্লাইমেট রিফিউজি বা জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা দাঁড়াবে প্রায় 100 কোটি, অর্থাৎ যেটি দুনিয়ার মোট জনসংখ্যার 8 ভাগের 1 ভাগ হবে। ঠিক জায়গায় বলা হচ্ছে যদি কোনো একটি মানুষ উদ্বাস্তু হয় তাহলে মুহূর্তের মধ্যে তার পাল্টে যায় তার আত্মপরিচয়, ইতিহাসের আবহমান। উদ্বাস্তু তালিকায় যোগ হয় আরও একটি নাম। জেনারেলি আমরা কী ধরনের উদ্বাস্তু দেখি? যুদ্ধ শরণার্থী, দুর্ভিক্ষ শরণার্থী, বন্যা সহ বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ ভিটেমাটি ছেড়ে কিন্তু দেশের বাইরে চলে যেতে বা নিজের ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। সেটা আমরা বহুকাল ধরে সিনেমা, নাটক, উপন্যাসে দেখেছি। কিন্তু জলবায়ুর কারণে উদ্বাস্তুর ঘটনা আমরা কিন্তু খুব কম শুনেছি। 2018 সালে রাষ্ট্রপুঞ্জের একটি শাখা, রাষ্ট্রপুঞ্জ মানে ইউনাইটেড নেশন, তার একটি শাখা কি ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি। ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজির যদি আমরা শর্ট টার্ম দেখি UNHRC, তার তথ্য বলছে যে প্রায় 2.5 কোটি মানুষ ভিটেমাটি ছেড়ে অন্য দেশে বর্তমানে আশ্রয় প্রার্থী, এবং তার মূল কারণে কিন্তু 5 বিভিন্ন কারণ আছে, যেরকম হিংসা, গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক অত্যাচার। এবং সেই সিংহভাগ মানুষই কোথা থেকে বিলং করে? সিরিয়া, আফগানিস্তান, দক্ষিণ সুদান, মায়ানমার এবং সোমালিয়া। দেশের মধ্যে থেকেও তারা নিজেদের জায়গায় থাকতে পারছেন না, এরকম মানুষের সংখ্যা কিন্তু প্রায় 4 কোটি। অন্যদিকে পৃথিবী জুড়ে আজ প্রায় 2 কোটি 15 লক্ষ মানুষ কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তু হারা। তো এখানে বলা হয়েছে যে ইউনাইটেড নেশন HRC কিন্তু মানেন যে স্বীকার করেছেন জলবায়ু একটি কারণ হতে পারে শরণার্থী হওয়ার জন্য। তাছাড়াও মেনলি যে 5টা ক্রাইটেরিয়া ইউনাইটেড নেশন বলেছেন শরণার্থীর জন্য, সেই কারণটা হচ্ছে জাতি, ধর্ম, নাগরিকত্ব, গোষ্ঠী সংঘর্ষ এবং রাজনৈতিক। এর বাইরে আইন প্রণয়ন করে উঠতে পারেনি আজও। অর্থাৎ ইউনাইটেড নেশন স্বীকার করেছেন যে জলবায়ু পরিবর্তন হচ্ছে মানুষের উদ্বাস্তু হওয়ার একটি কারণ, কিন্তু অ্যাট দ্য প্রেজেন্ট টাইম যে কারণের ওপর জলবায়ু মানে রিফিউজি হতে পারে এবং যেসব কারণের ওপর আইন বর্তমানে আছে, সেই আইন কিন্তু এখনও জলবায়ু রিফিউজিদের জন্য তৈরি হয়নি। এইটা হচ্ছে পুরো জায়গাটা। আরও একটা জায়গা বলা হয়েছে রাষ্ট্রপুঞ্জ 1951 উদ্বাস্তু আইন বা 1967 উদ্বাস্তু প্রোটোকল তৈরি করলেও জলবায়ু শরণার্থীদের জন্য পৃথকভাবে কোনো আইনি রক্ষা কবচের বাস্তবায়ন এখনো হয়নি। ভারতীয় সংবিধানেও জলবায়ু উদ্বাস্তু নিয়ে কোনো প্রত্যক্ষ ধারা কিন্তু এখনো আসেনি। অর্থাৎ ভারতের ক্ষেত্রেও এই যে রিফিউজি ক্রাইসিস বা রিফিউজি যারা ক্লাইমেট রিফিউজি, তাদের নিয়ে কিন্তু কোনো আইন প্রণয়ন হয়নি। 1972-এ স্টকহোম যে কনভেনশন হয়েছিল, সেখানে পর ভারতীয় সংবিধানে 2টি আর্টিকেলকে যোগ করা হয়েছিল। একটা হচ্ছে 51A আর একটা হচ্ছে 48A। তোমরা যারা কমেন্ট সেকশনে আমায় লিখে জানাবে কি এগুলো 51A আর 48A। অবভিয়াসলি সেখানে কিন্তু বিভিন্ন ক্লজে পরিবেশ সংরক্ষণের বিষয়টি গুরুত্ব আরোপণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে ভারতের ক্ষেত্রে। কিন্তু রাষ্ট্রপুঞ্জের সনদে অর্থাৎ ইউনাইটেড নেশন চার্টারে আর্টিকেল 35 অনুসারে উদ্বাস্তু সামলানোর যাবতীয় দায় বর্তায় কিন্তু ইউনাইটেড নেশন HRCর ওপর, যাতে নাকি পরোক্ষভাবে যে কোনো দেশের সার্বভৌমত্ব হারাবার আশঙ্কা থেকে যায়। এই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে যে আন্তর্জাতিক স্তরে জলবায়ু শরণার্থীদের জন্য যথাযথ ব্যবস্থা এখন গৃহীত করতে হবে, তাদের সুরক্ষা প্রদান করতে হবে। 2021 সালে দেখো পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারের একটা অংশ যৌথভাবে পেয়েছেন জাপানের এবং জার্মানি 2 বিজ্ঞানী, মানাবে এবং হ্যাসেলম্যান। ঠিক তাদের যে কাজ ছিল সেটা ছিল কিন্তু বিশ্ব উষ্ণায়নের সঠিক পরিমাপ পদ্ধতি আবিষ্কার করা, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং কেমন হচ্ছে এবং হাউ টু মেজার দ্য গ্লোবাল ওয়ার্মিং, সেই বিষয়ে তারা গবেষণার জন্য কিন্তু নোবেল পেয়েছিলেন। অর্থাৎ শুধুমাত্র বিশ্বজুড়ে সচেতনতা বৃদ্ধি না, তার বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হবে একমাত্র পথ। এবং যদি আমরা দেখি পৃথিবীর 3য় ক্ষুদ্রতম দেশ নাইরুর সিদ্ধান্ত $1 লক্ষ বিনিময়ে নাগরিকত্ব বিক্রি করে উপার্জিত অর্থ জলবায়ু বিপর্যয় রোধের কাজে ব্যবহার করতে হবে। অর্থাৎ পুরো সারমর্মে এই লেখাটা
ফিজিক্স ডিপার্টমেন্টের একজন প্রফেসর, সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতায় লিখেছিলেন। খুব সুন্দর, আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তো তোমরা এই এডিটোরিয়ালটা পড়ে বেশ কিছু তথ্য নিজেদের খাতায় লিখতে পারো, এবং যদি তোমাদেরকে ক্লাইমেট রিফিউজির ওপর কোয়েশ্চেন করা হয় তাহলে আমার মনে হয় তোমরা কিন্তু যথার্থভাবে তার একটা ব্যালেন্সড অ্যান্সার দিতে পারবে। এবার আমরা চলে আসছি, তোমরা অনেকে বলেছো হিন্দুর এডিটোরিয়াল তোমাদেরকে খুব সাহায্য করছে। তো আজকে দেখো অনেকগুলো আর্টিকেল এসছে, টাইমিং অ্যান্ড লোকেশন। আচ্ছা, এটা আমি পড়াবো, এবং ডিজিটাল চাইল্ড অ্যাবিউজ, দ্য ডেঞ্জার অফ এআই বেসড এক্সপ্লয়টেশন। তো এই জায়গাটাও আমরা বলবো যে হাউ দ্য চিলড্রেন অফ আওয়ার কান্ট্রি, অফ দ্য ওয়ার্ল্ড আর ফেসিং দ্য ডেঞ্জারাস মিসইউজ অফ দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে হোয়াট আর দ্য ডিফারেন্ট ফর্ম অফ চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, সেই আর্টিকেলটা আমরা এখানে পড়ব। তো দেখো, প্রথমত, রিসেন্টলি Department for Science, Innovation and Technology of the British government along with the AI Safety Institute released the first ever International AI Safety Report 2025। ঠিক, অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে একটি রিপোর্ট পাবলিশ করা হয়েছে। সেই রিপোর্টে কি বলা হয়েছে দেখো, ইট ফ্ল্যাগস দ্য ইমিনেন্ট রিস্ক অফ দ্য জেনারেশন, পজেশন অ্যান্ড দ্য ডিসেমিনেশন অফ দ্য চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ মেটেরিয়াল। এই নামটা আজকের আর্টিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট, CSAM, এটা মনে রাখবে, CSAM। CSAM কি সেটা ডিসক্রাইব করা আছে জাস্ট, কিন্তু আমি বলছি এই শর্ট ফর্মটা তোমরা এখন এডিটোরিয়ালের জন্য মনে রাখো। CSAM কি? চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ মেটেরিয়াল। বুঝতে পেরেছো? এনি ফর্ম অফ মেটেরিয়াল যেটা কিন্তু চাইল্ডের সেক্সুয়াল অ্যাবিউজ করার জন্য তৈরি করা হচ্ছে, তার জেনারেশন, পজেশন এবং সেই ডিসেমিনেশন মানে প্রচার করা এই ধরনের মেটেরিয়ালে, সেটার এগেনস্টে ইমিনেন্ট থ্রেট কিন্তু এই রিপোর্ট ব্রিটিশ গভর্নমেন্টের একটি সংস্থা পাবলিশ করেছে। সেই যে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ মেটেরিয়াল উইথ দ্য হেল্প অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল। Additionally, the United Kingdom is making the first legislative attempt to target the threats posed by the AI tools that can generate CSAM। অর্থাৎ বলা হয়েছে যে ইউনাইটেড কিংডম কিন্তু ইমিডিয়েটলি দে আর গোয়িং টু পাবলিশ অর মেক এনি লেজিসলেটিভ অ্যাটেম্প, যেখানের মধ্য দিয়ে তারা কিন্তু এই ধরনের যে টার্গেট করতে চাইছে এই ধরনের থ্রেটকে, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল দ্বারা জেনারেট হচ্ছে এবং যেটা সেক্সুয়াল অ্যাবিউজ করছে তাদেরকে, চিলড্রেনকে। এবার দেখো বোঝানো হয়েছে CSAM কি, অর্থাৎ চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ মেটেরিয়াল রেফার্স টু মেটেরিয়াল, দ্যাট মিনস সেটা যে কোনো মেটেরিয়াল হতে পারে, অডিও, ভিডিও অ্যান্ড ইমেজ, দ্যাট ডেপিক্টস এ সেক্সুয়ালি এক্সপ্লিসিট পোর্ট্রেয়াল অফ এ চিলড্রেন। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড যে কোনো একটি শিশুর যদি কোনো সেক্সুয়াল যে explicit portrayal করা হয়, that comes under the CSAM. In a similar vein, the World Economic Forum 2023 paper highlight করেছে কি, how generative AI can create life-like images specially for the children। অর্থাৎ AI দিয়ে কিন্তু চিলড্রেনদের এমন জীবন্ত ইমেজ তৈরি করা হচ্ছে, প্রাণবন্ত ইমেজ তৈরি করা হচ্ছে, দ্যাট ইজ হার্মফুল ইন দ্য রেসপেক্ট অফ সেক্সুয়াল অ্যাবিউজ। ঠিক, দেখো আরেকটি রিপোর্ট আন্ডারস্কোর করা মানে কি, গুরুত্ব দেওয়া। আন্ডারস্কোর দ্য প্রলিফারেশন মানে বৃদ্ধি। আন্ডারস্কোর দ্য প্রলিফারেশন অফ CSAM অন দ্য ওপেন ওয়েব। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাস্ট অ্যামেন্ড এক্সিস্টিং ল টু অ্যাড্রেস দ্য এমার্জিং থ্রেটস অ্যান্ড এনশিওর দ্য লং টার্ম এফেক্টিভনেস। অর্থাৎ লাইক দ্য ব্রিটেন গভর্নমেন্ট, লাইক দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শুড পে অ্যাটেনশন টু দ্য থ্রেটস regarding the child sexual abuse material and also ensure long-term effectiveness. With this note, coming to the next paragraph, recent development. দেখো, upcoming UK legislation will make it illegal to possess, create or distribute AI tools that can generate CSAM। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসকে ইউজ করে যেভাবে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ মেটেরিয়াল তৈরি করা হচ্ছে, সেই জায়গায় ব্রিটেন কিন্তু চাইছে রেগুলেশন আনতে। অ্যান্ড মোরওভার ইট উইল বি ইলিগাল টু পজেস pedophile manuals মানে কি, the manuals that can guide the individuals in using AI tools to generate CSAM। অর্থাৎ পুরো জায়গাটাকে কিন্তু ব্রিটেন কিন্তু কন্ট্রোল করতে চাইছে লিগালি। This marks a progressive shift from an accusation-centric and act-centric to a tool-centric approach in dealing with the aberrant crimes।
এই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে যে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে ফর অ্যান ইনস্ট্যান্স প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট 1978 criminalizes taking, distributing, posing an indecent photograph and a pseudo photograph of a children. অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে বলা হয়েছে যে একটি শিশুর কোনো সেক্সুয়াল ফটোগ্রাফ পজেস করা এবং সেটাকে ডিস্ট্রিবিউট করা ইজ এ ক্রিমিনাল অফেন্স। ফার্দারমোর, দ্য করোনার্স অ্যান্ড দ্য জাস্টিস অ্যাক্ট 2009 criminalizes the possession of a prohibited image of a children including non-photographic material। অর্থাৎ ফটোগ্রাফ না এমন কোনো মেটেরিয়াল যেটা কিন্তু ইল্লিগাল, সেই ধরনের মেটেরিয়ালের পজেশনও কিন্তু ক্রিমিনাল ক্রাইম হিসাবে কনসিডার করা হবে। ইন কন্ট্রাস্ট, দ্য প্রপোজড ল আউটলস even the possession and use of such AI tools, making it deterrent and holistic. Second, it will enable enforcement authority to apprehend offenders at the preparation stage itself। অর্থাৎ প্রিপারেশন স্টেজেই এই জায়গাটায় কিন্তু অফেন্সটাকে বন্ধ করার কথা লিগাল জায়গায় ব্রিটেন ভাবছে। থার্ড, it can curb the initial rippling effect caused by the spread of CSAM on the mental health of the children। অর্থাৎ CSAM কে কিন্তু কাউন্টার করার জন্য ইনিশিয়াল লেভেলে এই ধরনের CSAM তৈরি হলে একটা চাইল্ডের মেন্টাল সাইকোলজিতে কি এফেক্ট পড়ে সেই জায়গাটাও কিন্তু এই লয়ের আন্ডারে কনসিডার করা হচ্ছে। ফোর্থ, it addressed the legislative gap concerning CSAM generated as purely AI imagery which was previously restricted on the images on the actual child। অর্থাৎ বলা হয়েছে যে এখানেও কিন্তু CSAM যেখানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ক্রিয়েটেড একটি চিত্রকে কনসিডার করছে, নাকি অ্যাকচুয়াল একটা যদি ধরা হয় একটি অ্যাকচুয়াল চাইল্ডের যে ছবি সেটাকে বিকৃত আমরা তাই ধরবো না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট জেনারেটেড একটি চিত্রকেও কিন্তু সমানভাবে বিকৃত বলে ধরে নেওয়া হবে। অন ওয়েদার ইন্ডিয়া ইজ ফিউচার রেডি, এখানে বলা হয়েছে NCRB রিপোর্ট অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোর যে খবর সেখানে বলা হয়েছে সাইবার ক্রাইম এগেন্স্ট দ্য চিলড্রেন অর্থাৎ একটি শিশুর এগেনস্টে যে সাইবার ক্রাইম দ্যাট হ্যাজ সাবস্ট্যান্সিয়ালি ইনক্রিজড কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার স্ট্যাটিস্টিক্স। সেই রিপোর্টে কি বলা হয়েছে, প্রায় 1.94 লাখ চাইল্ড পর্নোগ্রাফির ইনসিডেন্ট কিন্তু রিপোর্টেড হয়েছে এবং ভেরিয়াস রিপোর্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে কিন্তু ইন্ডিয়ান স্টেট এবং ইউনিয়ন টেরিটরিতে কিন্তু দ্য রাইজ অফ দ্য চাইল্ড পর্নোগ্রাফিক ভায়োলেন্স এবং সেই ক্রাইম সেটা কিন্তু বেড়ে চলেছে। অ্যান্ড দ্য স্ট্যাটিস্টিক্স আন্ডারস্ক্রোজ দ্য গ্র্যাভিটি অফ দ্য CSAM অর্থাৎ চাইল্ড সেক্সুয়াল যে অ্যাবিউজ মেটেরিয়াল অ্যাজ এ সিরিয়াস থ্রেট টু এ চিলড্রেন্স রাইট টু লাইফ অ্যান্ড ডিগনিটি ইন ইন্ডিয়া। নেক্সট, আমরা যদি আমাদের এক্সিস্টিং ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট দেখি 2000 সালে, সেকশন 67B কি বলছে, পানিশেস দোজ হু পাবলিশ অ্যান্ড ট্রান্সমিট মেটেরিয়াল ইন ইলেকট্রনিক ফর্ম ডেপিক্টিং চিলড্রেন ইন দ্য সেক্সুয়ালি এক্সপ্লিসিট অ্যাক্ট। Furthermore, section 13, 14 and 15 of the POCSO, very important protection of children from the Sexual Offence Act 2012, prohibit using children from the pornographic purposes, storing pornography in any form and using a child for the sexual gratification। অর্থাৎ আমাদের যে পক্সো অ্যাক্ট সেখানে কিন্তু অলরেডি লিগাল প্রভিশনের কথা বলা হয়েছে। অ্যাডিশনালি সেকশন 294 অফ দ্য BNS অর্থাৎ ইন্ডিয়ান যেটা আমাদের IPC CRPCর যা বর্তমান নাম ভারতীয় ন্যায় সংহিতা, that penalizes the sale, distribution and the public exhibition of the obscene materials, while section 295 makes it illegal to sell, distribute or exhibit such obscene object to children। অর্থাৎ আমরা যদি এই ধরনের সেল করি বা ডিস্ট্রিবিউট করি কোনো ইল্লিগাল sexual materials to any children, that will also be considered as illegal under section 295 এবং however the existing legislative frameworks lack adequate safeguard to deal with the AI generated CSAM অর্থাৎ artificial intelligence generated materials কিন্তু কভার করা হয়নি। অর্থাৎ এখানে বলা হয়েছে লাস্ট এ প্ল্যান টু ফলো, সেখানে বলা হয়েছে কিন্তু the definition of child pornography under the POCSO Act must be replaced with the phrase CSAM to make it expansive। অর্থাৎ চাইল্ড পর্নোগ্রাফি ডেফিনেশনে CSAM কে ইনক্লুড করতে হবে এবং সেই জায়গায় সেকশন 67B অফ দ্য IT অ্যাক্টে কিন্তু ক্লিয়ার ডেফিনেশন দিতে হবে সেক্সুয়াল এক্সপ্লয়টেশনকে এবং মাস্ট বি ডিফাইন্ড টু এনাবেল দ্য রিয়েল টাইম আইডেন্টিফিকেশন অ্যান্ড ব্লকিং অফ CSAM। থার্ড, দ্য ডেফিনেশন অফ ইন্টারমিডিয়েটারি under the IT Act must expressly
include virtual private network, virtual private server এবং cloud servers to impose statutory liability on them to comply with the CSAM related provisions in Indian law. So এই হচ্ছে পুরো জায়গাটা. Hopefully you can understand the thing or the gravity of the issues that are raising by reading the editorial. Last যে জায়গাটায় হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে আমাদের যে নোটেবলি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি প্রপোজ দ্য ডিজিটাল ইন্ডিয়া অ্যাক্ট 2023 currently in the pipeline to replace the 2-decade-old IT Act. Therefore, the proposed Digital India Act must draw inspiration from the UK upcoming legislation to include the provision specifically targeting the AI-generated CSAM. আমি তোমাদের একটা টাস্ক দিচ্ছি, কারণ আমি জানি আফটার 40 মিনিট তোমরা কেউই এই এডিটোরিয়ালটা তোমরা নিজে পড়বে এবং তোমরা কি লিখেছে এটা বোঝার চেষ্টা করবে. আমি এর PDF টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, কিন্তু এই জায়গাটায় যে এডিটোরিয়ালটা বলা হয়েছে সেটার ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপটটা আমি তোমাদের জাস্ট সাম আপ করে দিচ্ছি. বর্তমানে দেখা গেছে বাংলাদেশের যে লিডার মোহাম্মদ ইউনুস চায়নাতে গিয়ে এমন কিছু কমেন্টস পাস অন করেছেন যেটা কিন্তু ইন্ডিয়ার রেসপেক্টে ভালো কমেন্টস তিনি দেননি. সেই জায়গায় উনি বলতে চেয়েছেন বাংলাদেশ এবং এই যে চিকেন নেক করিডোর, বাংলাদেশের থ্রু দিয়ে আমরা এই 7 সিস্টার কান্ট্রিতে কিন্তু অ্যাক্সেস পেতে পারি এবং ইন্ডিয়ার ক্ষেত্রে এই যে পোর্শনটা এমন একটি ল্যান্ডলক পোর্শন যেখানে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ যদি অ্যাক্সেস না দেয়, জলপথের অ্যাক্সেস না দেয় কোনো কান্ট্রি, এই যে ল্যান্ডলক পোর্শনস অফ দ্য স্টেট সেখানে কিন্তু যেতে পারবে না. এবং ইন্ডিয়ার ক্ষেত্রে এই যে চিকেন নেক করিডোরের কথা উনি মেনশন করেছেন এবং বলেছেন যে চিকেন নেক করিডোরের যে নিরাপত্তা সেটা কিন্তু বাংলাদেশের জন্য মেনটেন হচ্ছে এবং চিকেন নেক করিডোর ইজ ভেরি ভালনারেবল. এবং এই ধরনের মন্তব্য তিনি কোনখানে গিয়ে করেছেন? চায়নাতে, যেখানে চায়না কিন্তু আমরা অলরেডি জানি তার এক্সপানশন করতে চাইছে অরুণাচল প্রদেশে. এমতো অবস্থায় এই এডিটোরিয়ালে এটাই লেখা হয়েছে যে ইন্ডিয়ান গভর্নমেন্টের এক্ষুনি একটি স্ট্যান্স নেওয়া উচিত এগেনস্ট দ্য কমেন্ট পাস বাই মোহাম্মদ ইউনুস ইন দ্য ল্যান্ড অফ চায়না. সো টাইমিং অ্যান্ড লোকেশন, কোন টাইমে কি কথা বলতে হয় এবং কোন লোকেশনে দাঁড়িয়ে কি কথা বলতে হয় সেটা আমাদের বোঝা উচিত. দ্যাটস ওয়াই দিস এডিটোরিয়াল ইজ পাবলিশড ইন টুডেজ নিউজ পেপার. সো হোপফুলি তোমরা এই এডিটোরিয়ালটা নিজে পড়বে. বেশ কিছু জায়গা ভালো করে লেখা আছে. দেখো, বিমস্টেক সাবমিট থাইল্যান্ডে হবে, যেখানে আমাদের কথা হয়ে আছে প্রাইম মিনিস্টারের সাথে, হয়তো ইউনুস এর কথা হবে. তিনি কিন্তু চিকেন নেকের ভালনারেবিলিটি নিয়ে স্ট্র্যাটেজিক লোকেশন নিয়ে কমেন্ট পাস অন করেছেন এবং কোথায় পাস অন করেছেন তিনি কিন্তু চায়নায় গিয়ে এই ধরনের কথা বলেছেন এবং নর্থ ইস্টার্ন স্টেটের ভালনারেবিলিটি নিয়ে তিনি কোয়েশ্চেন্স করেছেন এবং বলেছেন বাংলাদেশের কিন্তু ইম্পর্টেন্স বা সাহায্য ছাড়া এই যে চিকেন নেক করিডোর এবং নর্থ ইস্টার্ন স্টেট তারা কানেক্টেড হবে না এবং তাদের ট্রেড জায়গাটা ভালোভাবে চলবে না. তো আশা করি ওই এডিটোরিয়ালটা তোমরা নিজেদের মতো করে পড়ে নেবে, আন্ডারস্ট্যান্ড করতে পারবে. এবং উইথ দিস নোট আমরা আজকের এডিটোরিয়াল এবং নিউজ অ্যানালিসিসটাকে শেষ করব. লাইক করো, শেয়ার করো, কেমন লাগলো জানিও, সাবস্ক্রাইব করো. টেলিগ্রাম থেকে হিন্দুর আর্টিকেলস, আনন্দবাজারের আর্টিকেলস এবং আজকের এই যে ক্লাসটা তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং তোমরা যদি ডেডিকেটেড মেন্টরশিপ প্রোগ্রাম চাও আমাকে ইমেলের থ্রু দিয়ে কানেক্ট করতে পারো. উইথ দিস নোট, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর পেশেন্ট লিসনিং অ্যান্ড হিয়ারিং. হ্যাভ এ গুড ডে অ্যান্ড টেক কেয়ার অফ ইউর হেলথ.